নমস্কার। ভূত ও রহস্য মঞ্চে আজকের নিবেদন রহস্যজনক বন্দিশালার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। লিখেছেন তৈলক্যনাথ মুখোপাধ্যায়। শুরু হচ্ছে রহস্যজনক বন্দিশালার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। না, ভয় পাবো কেন? ভয়ের কারণ তো কিছু ঘটেনি। ফিরে এলাম আবার ঘরে। এবার বসা নয়, শটান শুয়ে পড়লাম মাদুরের উপর। শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম, যার কোনো মাথা মুন্ডুই নেই। নানা ভাবনার মধ্যে যে ভাবনাটা শেষ পর্যন্ত বেশি রকম মাথাচাড়া দিয়ে উঠল, তা হলো বহু যুগ আগে জমিদার বাড়ি বড় ভাইয়ের নিরুদ্দেশ ও ছোট ভাইয়ের অপঘাতে মৃত্যুকে কেন্দ্র করে। বাড়ির মধ্যে থেকে আচমকা বড় ভাইয়ের নিরুদ্দেশ হওয়ার কারণ কি, এবং ছোট ভাইয়ের এই অপঘাতে মৃত্যুই বা হলো কেন? অনেকক্ষণ অন্ধকারের মধ্যে থাকার ফলে আমার দৃষ্টি এখন অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। ঘরের দেওয়ালগুলো অস্পষ্ট নজরে পড়ছে এবং দরজা দিয়ে বাইরের বারান্দাটা আরো স্পষ্ট দেখছি। ভাবতে ভাবতে কত সময় কেটে গিয়েছে তা আমার হুঁশ ছিল না। আচমকা মনে হলো একটা জমাট বাঁধা নিরেট অন্ধকারের দেওয়াল যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। না, মনে হওয়া নয়, চোখের ভুলও নয়, স্পষ্টই দেখতে পাচ্ছি একটা সচল অন্ধকার আমার দৃষ্টিকে অন্ধ করে দিয়ে ক্রমশই কাছে এগিয়ে আসছে। ভাবলাম টর্চটা জ্বালি, কিন্তু টর্চ নিতে গিয়ে বুঝলাম আমার হাত পা দেহ সব অসাড় হয়ে গেছে। আপ্রাণ চেষ্টা করেও হাতে টর্চের দিকে বাড়াতে পারলাম না। ততক্ষণে অন্ধকারের সেই অলৌকিক দেওয়ালটা একেবারে আমার কাছে চলে এসেছে। আর মাত্র হাত 5-6 তফাতে। ঘর, বারান্দা, দরজা আর কিছুই দেখতে পাচ্ছি না। দেখছি শুধু নিবিড় অন্ধকার আর অন্ধকার। অন্ধকার যত কাছে গিয়ে আসছে, আমিও তত বেশি অবশ হয়ে পড়ছি। ঘামে আমার সর্বশরীর ভিজে উঠেছে। আমি নিষ্পলক চোখে অসহায়ের মতো চেয়ে দেখছি। অন্ধকারের দেওয়ালটা এগিয়ে আসছে। হ্যাঁ, এগিয়ে আসছে আমার দিকে, এগিয়ে আসছে। আমি বেশ ভয় পেয়ে গিয়ে অভিজিতের নাম ধরে চিৎকার করতে লাগলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। তারপর সেই অন্ধকারের মধ্যে আমি যেন তলিয়ে গেলাম। আমার বাহ্যিক চেতনা লোপ পেল। চেতনা লোপ পাওয়ার আগের মুহূর্ত আমার মনে হয়েছিল নিবিড় ঘুম যেন আমি আচ্ছন্ন হয়ে পড়ছি। ঝুলন্ত একটি ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম এক ভয়ঙ্কর স্বপ্ন। বিরাট একখানা ঘর। ঘরের মধ্যে মেহগিনি কাঠের পালঙ্ক, কয়েকটা আলমারি, দেওয়ালে টাঙানো রয়েছে বৃহৎ আকারের 2টি তৈলচিত্র, আরো নানা রকম মূল্যবান আসবাবপত্র। ঘরখানি সুসজ্জিত। মাথার উপর জ্বলছে ঝাড় লণ্ঠন। ঘরের দুদিকে 2টি দরজা। 2 দরজাতে ঝুলছে জরুরি কাজ করা পাতলা কাপড়ের পর্দা। আমি একটি দরজার বাইরে দাঁড়িয়ে পর্দার ফাঁক দিয়ে ঘরের ভেতরটি লক্ষ্য করছি। আমার দিকে মুখ করে পালঙ্কের উপর বসে রয়েছেন একজন সুশ্রী চেহারার ভদ্রলোক। বয়সই মোটামুটি 40 হবে। পরনে পাঞ্জাবি, ধুতি, গায়ে ফতুয়া, মাথায় বাবরি চুল, পাকানো গোঁফ, গলায় সোনার সরু হার, ডান হাতের বাহুতে সোনার তাবিজ, 2 হাতে আঙুলে গোটা 5 আংটি। ইনি নিশ্চয় জমিদার। এরপর দেখলাম ওদিকে দরজা দিয়ে পা টিপে টিপে একজন 30-32 বয়সের যুবক ঘরের মধ্যে ঢুকলো। ওর গলাতে সোনার হার, হাতে অনেকগুলি আংটি, গায়ে সিল্কের জামা, পরনের ধুতি। দুজনের চেহারা খুব মিল, দেখে মনে হবে 2 ভাই। যুবকটি চুপি চুপি এগিয়ে এসে পালঙ্কের উপর বসে থাকা ভদ্রলোকটির গলায় আচমকা একটা দড়ির ফাঁস পরি দিয়ে সজোরে টেনে ধরল। এই
ভয়াবহ দৃশ্য থেকে আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, বা ছুটে ঘরের মধ্যে ঢুকতেও পারলাম না। দরজার বাইরে তেমনি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম, শ্বাসরুদ্ধ হয়ে। খুব শীঘ্রই ভদ্রলোকটি মারা গেলেন। এরপর খুনি যুবকটি করল কি, মরা দেহটাকে কাঁধে নিয়ে এসে দরজায় গিয়েছিল, সেই দরজা দিয়েই বেরিয়ে গেল। এতক্ষণ আমি সাহস ফিরে পেলাম। লাশটাকে নিয়ে ও কোথায় যায় তা দেখবার জন্য আমার মন বড় কৌতূহল জাগলো। আমি নিস্তব্ধে ওকে অনুসরণ করে চললাম। অনেক ঘর বারান্দা পার হয়ে খুনির লোকটা বিরাট এক লোহার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় ঝুলছে খুব বড় আকারে একটা পিতলের তালা। তালাটা খুব বড়। তালাটা খুলে লাশটাকে নিয়ে খুনি সেই ঘরের মধ্যে ঢুকলো। আমিও ঢুকলাম। ঘরের চেহারা দেখে আমার কেমন ভয় ভয় করতে লাগলো। ওই একটি মাত্র দরজা ধারা ঘরটা, আর কোনো দরজা জানলা নেই, আসবাবপত্র কিচ্ছু নেই। শুধু মেঝেতে এক পাশে রয়েছে বড় বড় দুটো লোহার সিন্ধুক, মোটা ঢাকা করে শোনা যায় না ওই সিন্ধুকেই। আমি ঘরটার একটা কোণে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে দেখলাম কি হয়। দেখলাম খুনি যুবকটি সিন্ধুকের উপরে উঠে লাশটার গলায় দড়ি বেঁধে কড়িকাঠের সঙ্গে ঝুলিয়ে দিল। মনে হতে লাগলো লোকটা যেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ভয়ে আমার সর্বশরীর কাঠের মতো শক্ত হয়ে উঠেছে। আমি অপলক তাকিয়ে আছি ঝুলন্ত মৃতদেহটার দিকে। খুনি যুবকটি তড়িঘড়ি সেই ঘর থেকে বেরিয়ে গেল এবং দরজাটা বন্ধ করে বাইরে থেকে তালা চাবি লাগিয়ে দিল। আমিও বন্দি হয়ে গেলাম ঘরের মধ্যে। ওই একমাত্র লোহার দরজা ছাড়া আমার চারিদিকে নির্বাক বোবা দেওয়াল, আর সঙ্গী রইল ওই ঝুলন্ত একটি দেহ। ভয়ে পেয়ে আমি আবার চিৎকার করতে গেলাম, কিন্তু এবারেও চেঁচাতে পারলাম না। শুধু গলা দিয়ে চাপা গুঁ গুঁ শব্দ বেরোতে লাগলো। অসহ্য মানবিক যন্ত্রণা। আমার ঘুম ভেঙে গেল। হারিয়ে যাওয়া চৈতন্য আবার ফিরে পেলাম। ভীষণ হাঁপাচ্ছি তখন। চোখ মেলেছি, কিছুই দেখতে পেলাম না। বুঝলাম জমাট বাঁধা নিরেট অন্ধকারের মধ্যে আমি রয়েছি। কোথায় এসেছি, কেন এসেছি, এইটুকু মনে করতে করতে যতটুকু সময় আমার লেগেছে, তারপরে আমি সর্বপ্রথম অনুভব করলাম আমি তো মাথার উপর শুয়ে রয়েছে খালি মেঝের উপর। ধর্মর করে উঠে বসলাম। ইস, কি ধুলো! চোখে না দেখেও বুঝতে পারছি ঘরের মেঝেটা একেবারে ধুলোয় ভর্তি। মাদুর উপর টর্চটা আছে। হাতে হাতে মাদুরটা হদিশ করবার চেষ্টা করলাম, পেলাম না। বেশ বুঝতে পারলাম যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সে ঘরে আমি এখন আর নেই। আমার তো সারা ঘরখানা ঝাড় দিয়ে বেশ পরিষ্কার করেছিলাম। এই জায়গা তো প্রায় 8 ইঞ্চি পুরো ধুলো জমে রয়েছে। ঘুমের ঘরে কোথাও এসেছি আমি। পকেটে একটা দেশলাই ছিল। দেশলাই বের করে একটা কাঠি জ্বালতেই যা দেখলাম তাতে আমি ভয়ে এত বেশি ঘাবড়ে গেলাম যে কয়েক মুহূর্তের জন্য আমার বোধ শক্তি পর্যন্ত লোপ পেয়ে গেল। আমি রয়েছি মাঝারি একটা ঘরের মধ্যে। ঘটাতে একটা জানলা নেই, শুধু বিরাট আকারে একটা বদ্ধ দরজা দেখতে পেলাম। আর উপর দিকে সিলিং এর কাছে দুটো দেওয়ালে গোটা আটকে আর হোল রয়েছে। স্বপ্নের কথাটা আচমকা মনে পড়ে গেল। এই ঘরটা আমার স্বপ্নে দেখা ঠিক সেই ঘরটার মতনই, যে ঘরে সে খুনির লোকটা লাশটাকে সিলিং এ ঝুলিয়ে দিয়ে আমাকে পর্যন্ত বন্দি করে চলে গিয়েছিল। হ্যাঁ, হয়তো ওটা তো লোহার দরজাই বটে। আমার চোখের সামনে রুদ্ধ হয়ে রয়েছে। কি আশ্চর্য! আমি তো এখনো পর্যন্ত বন্দী হয়ে রয়েছি। কি অলৌকিক কাণ্ড! তবে আমি কি এখন স্বপ্ন দেখছি? না, স্বপ্নের ঘোর এখনো রয়েছে আমার চোখে। না, স্বপ্ন কেন হবে? এই তো দেশলাই কাঠি পুড়ে খুব ছোট হয়ে এসেছে। আগুনের তাপও লাগছে আঙুলে, আঙুলটা জ্বালা করছে। আবার একটা নতুন কাঠি জ্বালালাম। আরে, মেঝের উপরটা কি? আমার পিঠের শীত দ্বারা বিদ্যুতে আতঙ্কের একটা শীতল স্রোত বয়ে গেলে দেখলাম মানুষের একটা আস্ত কঙ্কাল দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। ধুলোয় স্তরে আস্তরণে হাড়গুলি কালো দেখাচ্ছে।
আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, কি সেই লাশটা কঙ্কাল নাকি, যে লাশটাকে খুনি লোকটা ঝুলিয়ে দিয়ে গেছিল সিলিংয়ে। আমার চিন্তা শক্তি লোপ পায় আস্তে আস্তে। আমি কিছুই ভাবতে পারছি না। আমি আর ওনাদের মতন লোহার দরজার কাছে গিয়ে এগিয়ে গিয়ে কপার দুটো ধরে আপ্রাণ টানটানি করতে লাগলাম, কিন্তু কপার দুটোকে এতটুকু কাঁপানো পর্যন্ত পারলাম না। কতক্ষণ ধরে কপার দুটো খুলবার চেষ্টা করলাম, সময় সে হিসাব বলতে পারবো না, তবে একেবারে যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন আমি নিরস্ত হয়েছিলাম। তখন আমার আর দাঁড়াবার শক্তি পর্যন্ত ছিল না, বসে পড়েছিলাম মেঝের উপর। কিন্তু কিভাবে যে এই রুদ্ধ কক্ষে বন্দি হলাম, কে আমাকে এখানে বন্দি করলো, এ কথা যতবারই ভাবতে আছে ততবারই মাথার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে। আবার একটা দেশলাই কাঠি চালিয়ে দেখলাম আমার হাত গইতে রাত তখন 3টে, এখন ভোর হয় 5টার একটু আগে। ভোর হওয়ার পরও আমাকে তাঁবুতে ফিরতে না দেখে নিশ্চয় অভিজিৎ দলবল নিয়ে এই বাড়িতে হানা দেবে। যে ঘরে আমি আশ্রয় নিয়েছিলাম সে ঘরে মাদুর টর্চ পরে থাকবে দেখে ওরা কিভাবে কি বা জানবে। তবে সারা বাড়িতে যে ওরা আমার খোঁজ করবে তা সন্দেহ নেই। কিন্তু আমি এখানে বন্দি আছি, ওরা জানবেই বা কি করে, কি উপায়ে বা এই সংবাদ তাদের কাছে জানাতে যাব? জানাতে না পারলে তো এই কক্ষে আমার জীবন্ত সমাধি। বাকি 2 ঘন্টা রাত কি অসহ্য, কি দুর্বিষহ, কি মর্মান্তিক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটলো তার কি বলার নয়। ঘড়ি তখন 5টা বাজে, বুঝতে পারলাম এবার ভোরের আলো স্পষ্ট হয়েছে। এতক্ষণ হয়তো অভিজিৎরা দলবল নিয়ে বাড়িতে হাজির হয়েছে। এবার আমি করলাম কি, আমার কোমরে সেই ছোড়াটা ছিল, সেটার ভারী লোহার বাঁটটা দিয়ে দরজার কপাটে লোহার আঘাত করতে লাগলাম। লোহার কপাট আঘাত পড়ায় ঘটাং ঘটাং করে বেশ জোরে শব্দ হতে লাগলো। আমার উদ্দেশ্য এই শব্দ অভিজিতের কানে পৌঁছানো। আওয়াজটা শুনতে পেয়ে ওরা নিশ্চয়ই ঘরের খোঁজ করবে এবং দরজা ভেঙে আমাকে উদ্ধার করবে। আমার অনুমান মিথ্যে হলো না। প্রায় 5:30 পর্যন্ত ক্রমাগত আঘাত করার পর বুঝতে পারলাম বাইরে থেকে এবার অভিজিৎকে দরজার তালা ভাঙার চেষ্টা করছে। আমি অধীর উত্তেজনা এবং আগ্রহের সঙ্গে বন্ধ কপাটের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন কখন খুলবে দরজা? একটু পরে তালা খুলে গেল, বুঝতে পারলাম আওয়াজ শুনে। তারপর বিরাট লোহার দরজা ক্যাচ ক্যাচ ও খড়াং ঘট শব্দ করতে করতে খুলে গেল। আমি ঘরের বাইরে যেতে অভিজিৎ আমাকে ঝাপটে ধরলো। আপাতত বললাম, খুব বেঁচে গেলাম অভিজিৎ, তোমরা আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনলে। কি ভয়ঙ্কর, কি কাণ্ড! বলতে বলতে আমি বসে পড়লাম সেখানে। অভিজিৎ ও তার বন্ধুরা সহসা কোনো কথা বলতে না পেরে বড় বড় চোখে আমার মুখের দিকে চেয়ে রইল। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভূত ও রহস্য মঞ্চকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা একান্তই আমাদের কাম্য। নমস্কার।